আজকে আমরা পড়বো যেটা ধ্রুবীয় এবং অধ্রুবীয় বন্ধন এবং তার সঙ্গে ধ্রুবীয় এবং অধ্রুবীয় অণু সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট দেখো আমরা পড়ে নিই যে অধ্রুবীয় অণু বলতে কি বোঝায়। অণু একই মৌলের পরমাণু দ্বারা গঠিত হতে পারে বা বিভিন্ন মৌলের পরমাণু দিয়ে আমরা অণু তৈরি করতে পারি। যদি দেখা যায় যে দুটি একই মৌলের পরমাণু দ্বারা অণু গঠিত হয়েছে তাহলে সেই অণুগুলি কিন্তু অধ্রুবীয় হবে বা নন পোলার হবে। যেমন ধরো H2 Cl2 F2 N2 O2 এই ধরনের যে অণুগুলো আমি লিখেছি এরা কিন্তু প্রত্যেকেই অধ্রুবীয় অণু বা নন পোলার অণু। কেন অণু? এক্ষেত্রে যেমন H2 যদি আমরা স্ট্রাকচার ড্র করি তাহলে H বন্ড H, যেহেতু এখানে দুটি একই মৌলের পরমাণু আছে এবং একটা বন্ড তৈরি হতে দুটি ইলেকট্রন লাগে, সেই দুটি ইলেকট্রন বন্ডের ঠিক মাঝখানে অবস্থান করবে। যেহেতু দুটি একই মৌলের পরমাণু সুতরাং ইলেকট্রন জোড়টা, এই যে ইলেকট্রন জোড় আছে ইলেকট্রন জোড়টা কিন্তু কোনো পরমাণুর দিকেই সরণ ঘটবে না, যার ফলে এক্ষেত্রে কিন্তু আধানের কোনো রকম পৃথকীকরণ ঘটছে না। আধানের পৃথকীকরণ না ঘটার জন্য এই অণুটার মধ্যে কোনো রকম পোল তৈরি হচ্ছে না, পজিটিভ পোল এবং নেগেটিভ পোল কোনো রকম পোল এখানে তৈরি হচ্ছে না, যার ফলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে সম্পূর্ণভাবে অধ্রুবীয় বন্ধন বা নন পোলার বন্ধন, যার ফলে এই যে অণুটা এটাকে আমরা বলতে পারি অধ্রুবীয় অণু। কিন্তু যখনই দেখা যাবে যে দুটি বিভিন্ন মৌলের পরমাণু দ্বারা অণু গঠিত হয়েছে, যেমন ধরো HF HCl NH3 H2O, এখানে দেখতে পাচ্ছি সব বিভিন্ন মৌলের পরমাণু দ্বারা অণু গঠিত হয়েছে। মনে করলাম যে HF এর কথা, H বন্ড F, এক্ষেত্রে এই যে বন্ডটা আছে বন্ডে দুটো ইলেকট্রন আছে এবং যেহেতু F পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই কারণে বন্ধনের ইলেকট্রন জোড়টা F পরমাণুর দিকে সরে থাকবে, যার ফলে F পরমাণুটা আংশিক ঋণাত্মক আধান প্রাপ্ত হবে ডেল্টা মাইনাস এবং হাইড্রোজেন পরমাণুটা ডেল্টা প্লাস আধান প্রাপ্ত হবে। সুতরাং এই অণুটার মধ্যে আধানের পৃথকীকরণ ঘটেছে বা চার্জের পৃথকীকরণটা ঘটছে এবং দুটো বিপরীত প্রান্তে দুটো পোল তৈরি হচ্ছে, একদিকে পজিটিভ পোল একদিকে নেগেটিভ পোল তৈরি হয়েছে। সুতরাং এই ধরনের বন্ধনকে আমরা ধ্রুবীয় বন্ধন বা পোলার বন্ধন বলি এবং এই যে অণুটা এটাকে আমরা বলবো ধ্রুবীয় অণু। সুতরাং দুটি বিভিন্ন মৌলের পরমাণু দ্বারা যদি অণু গঠিত হয় সেই অণুগুলোকে আমরা বলি ধ্রুবীয় অণু বা তার মধ্যে যে বন্ধন তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ধ্রুবীয় বন্ধন। তবে দুটি বিভিন্ন মৌলের পরমাণু দ্বারা যদি অণু তৈরি হয় সবসময় কিন্তু টোটাল অণুটা ধ্রুবীয় নাও হতে পারে, বন্ধনটা ধ্রুবীয় হবে কিন্তু টোটাল অণুটা কিন্তু সামগ্রিকভাবে ধ্রুবীয় নাও হতে পারে, সেটা আমরা পরবর্তীকালে আরো এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখন আমরা দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট নিয়ে আলোচনা করব, যেটাকে মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকটা কি, একটা ধ্রুবীয় অণুর মধ্যে ধ্রুবীয়তার মাত্রা কতটা আছে। ধ্রুবীয় তো বিভিন্ন অণু হতে পারে, তো প্রত্যেকের ধ্রুবীয়তা কিন্তু সমান নয়, সেই ধ্রুবীয়টাকে মাপতে গেলে একটা রাশি প্রয়োজন, সেই রাশিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। সুতরাং কোন ধ্রুবীয় অণুর ধ্রুবীয়তার মাত্রা যে রাশির সাহায্যে আমরা পরিমাপ করতে পারি সেটাকে আমরা মিউ বলি। এখন মিউকে আমরা কিভাবে পরিমাপ করব বা মিউর একটা এক্সপ্রেশন আছে, কিরকম না মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। ইটা কি, এটা হচ্ছে আধান পজিটিভ অথবা নেগেটিভ, যে কেন্দ্রটা থাকবে সেই কেন্দ্রে যে আধান থাকবে সেই আধানটা হচ্ছে ই, আর ডিটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ যে আধান আছে সেই আধানের কেন্দ্রদ্বয়ের মধ্যে যেটা দূরত্ব সেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। যেমন ধরো HF, এই বন্ডটা হচ্ছে একটা ধ্রুবীয় বন্ধন, কারণ কি না বন্ধনের ইলেকট্রন জোড়টা F পরমাণুর দিকে সরে থাকে, যার ফলে F পরমাণুটা পার্সিয়ালি নেগেটিভ চার্জ, H পরমাণুটা পার্সিয়ালি পজিটিভ চার্জ প্রাপ্ত হয়। এখন এই যে ধনাত্মক আধান এই যে ঋণাত্মক আধান, এদের আধানের পরিমাণটা কিন্তু সমান, সেই আধানের পরিমাণটাই হচ্ছে ই, এবং এই যে ধনাত্মক কেন্দ্র এবং ঋণাত্মক কেন্দ্র এই দুটো কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি। সুতরাং আধানের মান এবং দূরত্ব এই দুটির মান যদি আমাদের জানা থাকে তাহলে এদেরকে গুণ করলে আমরা দ্বিমেরু ভ্রামকের মান পেয়ে যাব। সেটা যে কোনো অণুর ক্ষেত্রে আমরা এই ফর্মুলার সাহায্যে দ্বিমেরু ভ্রামকের মানটা বের করতে পারি। এখানে E equal to 4.8 into 10 to the power minus 10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা আমরা সিজিএস পদ্ধতিতে এর মানটা বসাবো, আর যদি আমরা এসআই পদ্ধতিতে বসাতে চাই তাহলে 1.6
ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইউনিটে আমরা বসাতে পারি। এটা হচ্ছে এসআই ইউনিট আর এটা হলো সিজিএস ইউনিট। সুতরাং সেক্ষেত্রে আমরা এর মানটা বসাতে পারি এবং এখানে ডিসটেন্স দেওয়া থাকবে। ডিসটেন্সটা সিজিএস পদ্ধতিতে হলে আমরা সেন্টিমিটারে বসাবো আর এসআই পদ্ধতিতে হলে মিটারে বসাবো। এখান থেকে আমরা মিউর এককটা ক্যালকুলেট করতে পারি। তাহলে মিউর একক কি হবে? যদি আমরা সিজিএস পদ্ধতিতে দেখি, সিজিএস পদ্ধতিতে হবে একক কি হবে? ইটাকে আমরা ইএসইউ এককে প্রকাশ করেছি আর ডিটাকে সেন্টিমিটারে প্রকাশ করেছি। সুতরাং সিজিএস একক হয়ে যাবে ইএসইউ সেন্টিমিটার। এই ইএসইউ সেন্টিমিটার যেটা এইভাবে প্রকাশ করতে পারি, অথবা সিজিএস পদ্ধতিতে আমরা আরেকটা একক আছে সেটাকে আমরা ডিবাই বলি। সিজিএস পদ্ধতিতে আরেকটা একক হচ্ছে ডিবাই। এটা যেমন প্রকাশ করা যায় তেমনি ভাবে আরেকটা একক আছে ডিবাই। ডিবাইকে আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি এবং ইএসইউ সেন্টিমিটারের সঙ্গে ডিবাইয়ের একটা সম্পর্ক আছে যেখানে বলা হয়েছে 1 ডিবাই ইকুয়াল টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। অর্থাৎ 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার ইকুয়াল টু 1 ডিবাই। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ইউনিট। সুতরাং সিজিএস পদ্ধতিতে আমরা ইএসইউ সেন্টিমিটার অথবা ডিবাই ইউনিটে দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করতে পারি। আর একটা হচ্ছে এসআই ইউনিট। এসআই ইউনিটের ক্ষেত্রে আমরা মিউটাকে প্রকাশ করছি কুলম্বে আর ডিটাকে প্রকাশ করছি মিটারে। সুতরাং সেক্ষেত্রে ইউনিট হবে কুলম্ব মিটার। এই দুটো ইউনিটে আমরা দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করতে পারি এবং এই ফর্মুলার সাহায্যে যে কোনো অণুর দ্বিমেরু ভ্রামকের মান ক্যালকুলেট করতে পারি। এখন আমরা দ্বিমেরু ভ্রামকের প্রয়োগ সম্পর্কে পড়ব। তো দ্বিমেরু ভ্রামকটা আমরা জানলাম, তো এই দ্বিমেরু ভ্রামকটা আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারি। ফার্স্ট দেখো, অণুর ধ্রুবীয়তা সম্পর্কে জানা যায়। একটা অণু কতটা পরিমাণ ধ্রুবীয় সেটা আমরা দ্বিমেরু ভ্রামকের মান থেকে জানতে পারি। যদি দেখা যায় যে দ্বিমেরু ভ্রামকের মান কোনো অণুর ক্ষেত্রে বেশি বেরিয়েছে, সুতরাং বলবো অণুটা অধিক ধ্রুবীয় হবে। এবং যদি দেখা যায় কোনো অণুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান কম বেরিয়েছে, সুতরাং অণুটা কম ধ্রুবীয় হবে। আবার যদি দেখা যায় যে কোনো অণুর ক্ষেত্রে মিউ ইকুয়াল টু 0 বেরোচ্ছে, সুতরাং অণুটা হবে অধ্রুবীয়। সুতরাং মিউর ভ্যালু থেকে আমরা অণুর ধ্রুবীয়তা সম্পর্কে জানতে পারছি। এক্ষেত্রে যেমন ধরো একটা এক্সাম্পল যদি আমি দিই, যেমন ধরো ওয়াটার H2O, ওয়াটার অণুর ক্ষেত্রে দেখা যায় মিউ ইকুয়াল টু 1.85 ডিবাই আর NH3 অণুর ক্ষেত্রে মিউ ভ্যালু 1.46 ডিবাই। সুতরাং এই যে মিউ ভ্যালুগুলো দেওয়া আছে, মিউ ভ্যালুগুলো থেকে আমরা কি জানতে পারছি যে কোন অণুটা অধিক ধ্রুবীয়। তাহলে এক্ষেত্রে যেহেতু ওয়াটারের মিউ ভ্যালু বেশি অ্যামোনিয়ার তুলনায়, সুতরাং তাই বলতে পারি যে ওয়াটার অ্যামোনিয়া অপেক্ষা অধিক ধ্রুবীয় হবে। তাই মিউর ভ্যালু থেকে আমরা অণু ধ্রুবীয়তা সম্পর্কে জানতে পারবো। সেকেন্ড যেটা দেওয়া আছে দেখো, বন্ধনের আয়নীয় প্রকৃতি। একটা যৌগ যার মধ্যে আয়নীয় বন্ধন বর্তমান, সেই আয়নীয় বন্ধনটা কত পার্সেন্টেজ আয়নীয় বন্ড আছে সেটা আমরা মিউ ভ্যালু থেকে ক্যালকুলেট করতে পারি। এবং আর একটা ফর্মুলা আছে যে একটা বন্ধনের আয়নীয় প্রকৃতি কিভাবে ক্যালকুলেট করব। আয়নীয় প্রকৃতি ইকুয়াল টু উপরে হচ্ছে মিউ অবজার্ভড, অর্থাৎ পরীক্ষা দ্বারা নির্ণীত মিউ ভ্যালুটা উপরে লিখতে হবে, বাই মিউ থিওরিটিক্যাল ইনটু 100%। এই ফর্মুলার সাহায্যে আমরা শতকরা আয়নীয় প্রকৃতি ক্যালকুলেট করতে পারি। যেক্ষেত্রে এটা হচ্ছে পরীক্ষা দ্বারা নির্ণীত দ্বিমেরু ভ্রামক বাই গণনা দ্বারা প্রাপ্ত দ্বিমেরু ভ্রামক। গণনা মানে মিউ ইকুয়াল টু ই ইনটু ডি, যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা মিউ ভ্যালু ক্যালকুলেট করে সেটা নিচে বসাবো, দিয়ে এই দুটোকে ডিভাইড করে 100 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত পার্সেন্টেজ শতকরা আয়নীয় প্রকৃতি সেটা আমরা এই সমীকরণ থেকে ক্যালকুলেট করতে পারি। এটা একটা আমরা যদি এক্সাম্পল নিয়ে দেখি, যেমন ধরো মনে করলাম তোমার কাছে HCl অণু আছে। HCl অণু এর ক্ষেত্রে মিউ অবজার্ভটা দিয়ে দিয়েছে। এর ক্ষেত্রে মিউ অবজার্ভটা দেয়া আছে 1.02 ডিবাই। সুতরাং অবজার্ভ ভ্যালুটা দিয়ে দিয়েছে। আর কি দেওয়া আছে এখানে যে H প্লাস এবং এখানে যে HCl বন্ড আছে এটা একটা ধ্রুবীয় বন্ধন, কেননা Cl এর তৈরিয়াত্মকতা বেশি, যার ফলে বন্ধন ইলেকট্রন জোটটা Cl পরমাণুর দিকে সরে থাকবে এবং Cl পরমাণুটা আংশিক ঋণাত্মক চার্জ আর হাইড্রোজেন পরমাণুটা আংশিক ধনাত্মক চার্জ তৈরি হবে। এবং এদের মধ্যে যে একটা ডিসটেন্স, সেই ডিসটেন্সটা দিয়ে দিয়েছে। ডিটা ইকুয়াল টু দেওয়া আছে 1.275 অ্যাংস্ট্রম। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি 1.275 ইনটু 10⁻⁻8 সেন্টিমিটার। আমরা অ্যাংস্ট্রম দেওয়া ছিল, এটাকে আমরা সেন্টিমিটারে করে নিলাম।
তাহলে এখান থেকে মিউ থিওরিটিক্যাল ইকুয়াল টু ক্যালকুলেট করে নিলাম। কি ক্যালকুলেট করবো? আমাদের ফর্মুলা জানা আছে যে ই ইন্টু ডি। তাহলে এক্ষেত্রে ই এর মান বসিয়ে দিই 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 1.275 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এটা ইউনিট হলো ইএসইউ সেন্টিমিটার। সুতরাং এক্ষেত্রে আমরা 4.8 এর সঙ্গে 1.275 টা মাল্টিপ্লাই করছি। তাহলে 4.8 ইন্টু 1.275 ইন্টু 10 টু দি পাওয়ার এখানে মাইনাস 10 আর 10 টু দি পাওয়ার মাইনাস 8, এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার। এখন এই 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার মানে 1 ডিভাই। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 4.8 ইন্টু 1.275 ডিভাই। তাহলে এক্ষেত্রে আমরা থিওরিটিক্যাল মিউ ভ্যালুটা ক্যালকুলেট করে পেয়ে গেলাম। এখন আমরা এই সমীকরণটাতে, এই ইকুয়েশনটাতে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো? এক্ষেত্রে গেল অবজার্ভ যে ভ্যালুটা, অবজার্ভ ভ্যালু তো দেওয়াই আছে 1.02, তাহলে উপরটা হবে 1.02 ডিভাই ইউনিট হলো, আর নিচেটা মিউ থিওরিটিক্যাল ভ্যালু এটা বেরিয়েছে 4.8 ইন্টু 1.275 ইন্টু 100%। যদি এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 16.83%। ক্যালকুলেট করলে আমরা এই রিডিংটা পাবো। সুতরাং HCl যে অণুটা ছিল, সেই HCl অণুর মধ্যে যে বন্ধনটা আছে, সেই বন্ধনের শতকরা আয়নীয় প্রকৃতি হচ্ছে 16.83%। এবার যদি বলে যে সমযোজী চরিত্র কত আছে, তাহলে 100 থেকে এটা আমরা মাইনাস করে দেবো। মাইনাস করলে সেই বন্ধনের সমযোজী চরিত্র পেয়ে যাব। সুতরাং এই অবজার্ভ ভ্যালু এবং থিওরিটিক্যাল ভ্যালু আমরা ক্যালকুলেট করে একটা অণুর মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনের শতকরা আয়নীয় প্রকৃতিটা ক্যালকুলেট করতে পারি মিউর সাহায্যে। ওকে, নেক্সট পয়েন্ট আমরা অণুর গঠনাকৃতি নিয়ে আলোচনা করব। এই পয়েন্ট অণুর গঠনাকৃতি। যদি মিউ ভ্যালু আমাদের জানা থাকে, দেখা যায় যে মিউ ইকুয়াল টু 0, কোনো অণুর ক্ষেত্রে মিউ ইকুয়াল টু 0 বেরিয়েছে, তাহলে আমরা বলতে পারি অণুটার গঠন হবে প্রতিসম গঠন হবে। সুতরাং মিউ ভ্যালু থেকে আমরা অণুটার গঠনাকৃতি সম্পর্কে জানতে পারছি। প্রতিসম মানে কি? যেমন ধরো কার্বন ডাই অক্সাইড CO2 যদি গঠন আমরা দেখি তাহলে এই ধরনের স্ট্রাকচার, সি ডবল বন্ড, এদিকেও সি ডবল বন্ড আছে। এখানে এই যে অণুটা আছে, এই অণুটার ক্ষেত্রে মিউ ভ্যালু ইকুয়াল টু যদি ক্যালকুলেট করি তাহলে মিউটা ইকুয়াল টু 0 পাওয়া যাবে। তাহলে মিউটা 0 মানে এরা দেখতে পাচ্ছি একই সরলরেখায় অবস্থান করছে, এবং এই ধরনের গঠনকে আমরা প্রতিসম গঠন বলি, এবং এই প্রতিসম গঠনের জন্যই এর মিউ ভ্যালুটা 0 বেরোচ্ছে। সুতরাং এই অণুটা যে মিউ ভ্যালু 0, এখান থেকে আমরা অণুটার গঠনটা প্রতিসম হবে এটা আমরা বুঝতে পারছি। একই রকম ভাবে যদি আমরা দেখি যে ওয়াটার অণুর ক্ষেত্রে কিন্তু মিউ নট ইকুয়াল টু 0, মিউ ভ্যালুটা কিন্তু 0 নয়। তার কারণ কি? ওয়াটার অণুর গঠন কিন্তু এর মতো একই সরলরেখায় অবস্থান করে না পরমাণুগুলি। এক্ষেত্রে ওয়াটার অণুর গঠন হচ্ছে ভি আকৃতির, এবং এই ভি আকৃতি গঠনাকৃতির জন্য ওয়াটার অণুর নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামকের মান বর্তমান, যার ফলে এই অণুটা কিন্তু প্রতিসম গঠন নয়। সুতরাং মিউ ভ্যালুর সাহায্যে আমরা অণুর গঠন সম্পর্কে ধারণা করতে পারছি, এবং এদের মিউ ভ্যালু কেন 0 এবং এর ভ্যালুটা কেন নট ইকুয়াল টু 0 সেটা আমরা পরে আলোচনা করছি। নেক্সট যেটা আছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সম্পর্কে ধারণা। এখানে দেখো মিউ ভ্যালু থেকে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভ্যালুটা বলতে পারি যে কার বেশি হবে বা কার কম হবে। যদি দেখা যায় যে কোনো অণুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মানটা বেশি বেরিয়েছে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডেফিনেটলি বেশি হবে। কেন না মিউ ভ্যালু বেশি হওয়া মানে অণুটার মধ্যে দ্বিমেরু আকর্ষণ বলটা বেশি হবে, অর্থাৎ ডাইপোল আকর্ষণ বলের মান বাড়বে, এবং আকর্ষণ বলের মান যত বাড়বে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং মিউ ভ্যালু থেকে আমরা কোনো অণুর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সম্পর্কে ধারণা করতে পারি। তোমার কাছে দুটো অণু দেওয়া আছে, একটা অণুর ক্ষেত্রে মিউ ভ্যালু বেশি দেওয়া আছে, একটা অণুর ক্ষেত্রে মিউ ভ্যালু কম দেওয়া আছে। যদি বলে যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, সেক্ষেত্রে আমরা বলবো যে যার মিউ ভ্যালুটা বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। কেন বাড়বে? না, যে ক্ষেত্রে মিউ ভ্যালুটা বেশি দেওয়া আছে তার দ্বিমেরু আকর্ষণ বল বা ডাইপোল আকর্ষণ বলের মান খুব বেশি হবে, যার ফলে অণুটার মধ্যে এরকম আকর্ষণ বলের জন্য তার মধ্যে ওই বন্ধনগুলোকে ছিন্ন করতে অনেক তাপশক্তির প্রয়োজন হয়, যার ফলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে জ্যামিতিক সমবায়বকে শনাক্ত করা। জ্যামিতিক সমবায়ব বলতে আমরা পড়বো যেটা সিস এবং ট্রান্স, দু ধরনের জ্যামিতিক সমবায়ব এখানে আছে।
তো মিউ ভ্যালু ক্যালকুলেট করে আমরা কোনটা সিস সমবায়ক এবং কোনটা ট্রান্স সমবায়ক সেটা বলতে পারি। দেখা যায় যে ট্রান্স সমবায়কের ক্ষেত্রে মিউ ভ্যালুটা 0 হয় এবং সিস সমবায়কের ক্ষেত্রে কিন্তু মিউটা নট ইকুয়াল টু 0। সুতরাং মিউ ভ্যালু ক্যালকুলেট করে আমরা জ্যামিতিক সমবায়ককে শনাক্ত করতে পারবো এবং এটা আমরা একটা এক্সাম্পল নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেখানে অণুর জ্যামিতিক গঠনাকৃতি থেকে দ্বিমেরু ভ্রামকের মান কিভাবে আমরা বের করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট আমরা যেটা করি সেটা হচ্ছে CO2। আগেই আমরা দেখলাম যে CO2 অণুর ক্ষেত্রে মিউ ভ্যালুটা 0, অণুটার গঠন প্রতিসম হবে। কিভাবে সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। এক্ষেত্রে কার্বন পরমাণুটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু, যেখানে কার্বন পরমাণুটা sp সংকরায়িত। আগে এগুলো আলোচনা করা হয়েছে সংকরায়ন সম্পর্কে, এবং sp সংকরায়ন হলে গঠন হয় সরলরৈখিক। তাহলে কার্বন ডাই অক্সাইডের গঠন হচ্ছে সরলরৈখিক। এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দুটো বিভিন্ন পরমাণু আছে, কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণু। আগে বলেছি দুটি বিভিন্ন মৌলের পরমাণু দ্বারা যদি অণু গঠিত হয় তাহলে সেই অণুটা ধ্রুবীয় হতেও পারে আবার নাও হতে পারে, সেটা তার জ্যামিতিক গঠনাকৃতির উপর নির্ভর করছে। সুতরাং এক্ষেত্রে বন্ধনটা কিন্তু ধ্রুবীয়। এই যে CO, এই যে বন্ড আছে, এই বন্ধনটা ধ্রুবীয় বন্ধন, কিন্তু টোটাল অণুটা অধ্রুবীয় একটা অণু। তার কারণ কি, এখানে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে বন্ধনের ইলেকট্রন জোড়গুলো অক্সিজেন পরমাণুর দিকে সরে থাকে। এবং দ্বিমেরু ভ্রামককে আমরা এইভাবে প্রকাশ করি একটা তীর চিহ্নের সাহায্যে। এইভাবে দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করা হয় তীর চিহ্নের মাধ্যমে। যেহেতু অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, সুতরাং পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তীর চিহ্নটা হবে। এক্ষেত্রে অক্সিজেন পরমাণুটা আংশিক নেগেটিভ আধান, কার্বন পরমাণুটা আংশিক পজিটিভ আধান। একইভাবে এদিকে যে সি ডবল বন্ড বন্ধন আছে, সেই বন্ধনের ক্ষেত্রেও অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য এটা আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে। যার ফলে অণুটার গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সি ডবল বন্ড বন্ধন পরস্পরের বিপরীত অভিমুখে কাজ করছে। সি ডবল বন্ড এদিকে আর এদিকে একটা সি ডবল বন্ড আছে। এই সি ডবল বন্ড বন্ধন ভ্রামক দুটি পরস্পরের বিপরীত অভিমুখে ক্রিয়া করার জন্য পরস্পরকে সম্পূর্ণভাবে প্রশমিত করে দিচ্ছে, যার ফলে এখানে মিউ ভ্যালুটা 0 পাচ্ছি। তাছাড়া এই যে অণুটা আছে, এই অণুটাতে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক ধরা হয়, সমকেন্দ্রিক। তার মানে কি, এখানে এই যে সি ডবল বন্ড ও আছে, এই বন্ধনটার জন্য এখানে যেমন ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস তৈরি হয়েছে। একইভাবে সি ডবল বন্ড ও এই বন্ধনটার জন্য এখানেও ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে। এখানটা কিন্তু কখনোই 2 ডেল্টা প্লাস লেখা হবে না, এখানে শুধুমাত্র ডেল্টা প্লাসই তৈরি হবে। সেই কারণে বলা হচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক, অর্থাৎ কার্বন পরমাণুর উপরই এখানে অবস্থান করছে, যার জন্য এখানে ডি ভ্যালুটা 0, ডিসটেন্সটা হচ্ছে 0 ধরে নেওয়া হচ্ছে। ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে 0, যার ফলে মিউটা কত হবে, E × 0 = 0 পেয়ে গেল। তাই CO2 হচ্ছে একটা অধ্রুবীয় অণু। সুতরাং CO2 অণুতে দুটো CO বন্ধন ভ্রামক বিপরীত অভিমুখে ক্রিয়া করায় পরস্পরকে সম্পূর্ণভাবে প্রশমিত করে দিচ্ছে। তাছাড়া অণুটিতে ধনাত্মক ও ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হওয়ায় CO2 অণুর দ্বিমেরু ভ্রামকের মান 0 এবং মিউ ভ্যালু যেহেতু 0, সুতরাং CO2 একটি অধ্রুবীয় অণু। যদিও অণুটাতে ধ্রুবীয় বন্ধন বর্তমান, বন্ধনটা ধ্রুবীয়, এই বন্ধনটাও ধ্রুবীয় বন্ধন, এই বন্ধনটাও ধ্রুবীয় বন্ধন, কিন্তু সামগ্রিক অণুটা হচ্ছে অধ্রুবীয়। সুতরাং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলেই যে অণুটা ধ্রুবীয় হবে সেরকমটা নয়, সেটা নির্ভর করে অণুটার জ্যামিতিক গঠনাকৃতির উপর। জ্যামিতিক গঠনাকৃতি যেমন হবে সেই অনুযায়ী দ্বিমেরু ভ্রামকের মান বাড়তেও পারে, কমতেও পারে বা শূন্য হতে পারে। নেক্সট একটা আলোচনা করি যেটা SO2, CO2 এর মতো আরেকটা গঠনাকৃতি SO2 কিন্তু গঠনটা আলাদা। এখানে S পরমাণু sp2 সংকরায়িত এবং এর গঠন হচ্ছে V আকৃতির। S পরমাণুতে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। এখানে এই যে S ডবল বন্ড ও আছে, এখানে অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে বন্ধনের ইলেকট্রন জোড়টা অক্সিজেন পরমাণুর দিকে সরে থাকে। এক্ষেত্রেও বন্ধনের ইলেকট্রন জোড়টা অক্সিজেন পরমাণুর দিকে সরে থাকে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেটা, এর অভিমুখটা হবে উপরের দিকে। এখন এই দুটোকে যদি আমরা লব্ধি বের করি সামুদ্রিক সূত্র অনুযায়ী, এটাকে আমরা যোগ করে দিয়ে যদি আমরা লব্ধি বের করি, কারণ এটা একটা সামুদ্রিক তৈরি হলো। সামুদ্রিকের এই বাহুটা একটা ভেক্টর, এই বাহুটা একটা ভেক্টর, তাহলে এই দুটো বাহু যদি ভেক্টর দিয়ে প্রকাশ করে, লব্ধি কোন দিকে কাজ করে, লব্ধি হচ্ছে কর্ণ বরাবর কাজ করে। সুতরাং এই যে দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের লব্ধি হবে নিচের দিকে।
সুতরাং এস ডবল বন্ড ও এবং এস ডবল বন্ড, এই যে দুটো এস ডবল বন্ড বন্ধন আছে, সেই বন্ধন দুটোর লব্ধি ভ্রামক কাজ করছে নিচের দিকে এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ভ্রামকটা উপরের দিকে কাজ করছে, যার ফলে এই দুটো ভেক্টর, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা পরস্পরের বিপরীত অভিমুখে ক্রিয়া করছে, কিন্তু বিপরীত অভিমুখে ক্রিয়া করলেও পরস্পরকে সম্পূর্ণভাবে প্রশমিত করে না, কিছুটা পরিমাণ প্রশমিত করে দেয়, যার ফলে দ্বিমেরু ভ্রামকের মানটা কমে যায়। তাই এর ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ দ্বিমেরু ভ্রামকের মান বর্তমান, অর্থাৎ অণুটার ক্ষেত্রে মিউ ইকুয়াল টু 0 নয়, যার ফলে SO2 একটা ধ্রুবীয় অণু। বোঝা গেল? তাহলে SO2 একটা ধ্রুবীয় অণু হবে। এক্ষেত্রে অক্সিজেন পরমাণু যেহেতু নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়েছে, তাহলে অক্সিজেনটা ডেল্টা মাইনাস, এখানে সালফারটা তৈরি হবে ডেল্টা প্লাস, আর এখানেও এই অক্সিজেনটা তৈরি হবে ডেল্টা মাইনাস। সুতরাং এক্ষেত্রে কিন্তু সালফার পরমাণুর উপর ধনাত্মক এবং ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্রটা সমকেন্দ্রিক হচ্ছে না। এখানে যেমন সমকেন্দ্রিক হয়ে গেছিল, সেই কারণে মিউ ভ্যালুটা 0 পেয়েছি, এখানে কিন্তু সমকেন্দ্রিক হবে না। সুতরাং এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ মিউ ভ্যালু বর্তমান, যার ফলে অণুটা এখানে ধ্রুবীয় হবে। এরপর আরেকটা আমরা আলোচনা করি, এটা BF3 বোরন ট্রাইফ্লোরাইড। এখানে বোরন পরমাণুটা sp2 সংকরায়িত এবং এর যদি গঠন আঁকা যায়, এর গঠন হচ্ছে এই ধরনের ত্রিকোণাকার সামতলিক গঠন। এখানে B এবং F, এই যে বন্ধনটা আছে, এই বন্ধনের ইলেকট্রন জোড়টা F পরমাণুর দিকে সরে থাকবে, যেহেতু F পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, সুতরাং এটা F পরমাণুর দিকে সরে আছে। একইভাবে এই যে BF বন্ধন ভ্রামক, এই বন্ধন ভ্রামকের লব্ধিটা F পরমাণুর দিকে সরে থাকবে, আর এই BF বন্ধন ভ্রামকের লব্ধি F পরমাণুর দিকে সরে আছে। এখন এই যে দুটি BF বন্ধন ভ্রামক আছে, এই BF বন্ধন ভ্রামক এবং এই দুটি BF বন্ধন ভ্রামক, এই দুটো ভ্রামকের যদি আমরা লব্ধি বের করি, তাহলে লব্ধিটা হবে নিচের দিকে কাজ করবে, কারণ এটাকে যদি আমরা সামুদ্রিক সূত্র অনুযায়ী যোগ করে দিই, সেটা সামুদ্রিকের কর্ণ বরাবর লব্ধিটা কাজ করে। সুতরাং দুটি BF বন্ধন ভ্রামকের লব্ধি কাজ করছে নিচের দিকে, আর তৃতীয় BF বন্ধনের বন্ধন ভ্রামকটা কাজ করছে উপরের দিকে। এখন এই দুটি ভ্রামক পরস্পরের সমান এবং বিপরীত হওয়ায় পরস্পরকে সম্পূর্ণভাবে প্রশমিত করে দিচ্ছে, যার ফলে এখানে মিউ ভ্যালু ইকুয়াল টু আমরা 0 পাচ্ছি। সুতরাং এক্ষেত্রে বোরনটা ডেল্টা প্লাস, এফটা ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে, এখানেও ডেল্টা মাইনাস, এখানেও ডেল্টা মাইনাস, এবং এক্ষেত্রে এই যে বোরন পরমাণু, এর উপর ধনাত্মক এবং ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হয়ে যাচ্ছে, এবং সমকেন্দ্রিক হওয়ার জন্য ডি ভ্যালু 0, যার ফলে মিউ ইকুয়াল টু আমরা জানি E ইন্টু ডি ফর্মুলা ছিল, তাহলে এক্ষেত্রে E ইন্টু 0 ইকুয়াল টু 0 পাচ্ছি। সুতরাং BF3 একটি অধ্রুবীয় অণু। এইভাবে আমরা BF3 অণু ডাইপ্রোবনটাকে ব্যাখ্যা করতে পারি। এরপর চলে আসি NH3 এবং NF3 নিয়ে। NH3 এবং NF3, এখানে একটা প্রবলেম থাকে, NH3 আর NF3 এই দুটোর মধ্যে কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি এবং কেন? দেখো, NH3 এবং NF3 উভয় অণুতেই N পরমাণুটা হচ্ছে sp3 সংকরায়িত এবং গঠন পিরামিড আকৃতির। গঠন হচ্ছে পিরামিডের মতো দেখতে দুজনকেই। N পরমাণু sp3 সংকরায়িত এবং N পরমাণুতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। এক্ষেত্রে H আর N এর মধ্যে N এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে বন্ধনের ইলেকট্রন জোড়টা N পরমাণুর দিকে সরে থাকবে। এই বন্ধনের ইলেকট্রন জোড় N পরমাণুর দিকে সরে থাকবে, এই বন্ধনের ইলেকট্রন জোড় N পরমাণুর দিকে সরে থাকবে, এবং এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এর ভ্রামকটা কাজ করবে উপরের দিকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সবকটা ভ্রামকই উপরের দিকে কাজ করছে। তিনটে NH বন্ধন আছে, তিনটে NH বন্ধন উপরের দিকে কাজ করছে, আবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের জন্য যে ভ্রামকটা পাচ্ছি, সেই ভ্রামকটা উপরের দিকে কাজ করছে, যার ফলে সব ভ্রামকগুলো যেহেতু একই অভিমুখে কাজ করছে, সেই কারণে এখানে মিউ একটা নির্দিষ্ট পজিটিভ ভ্যালু বেরোবে এবং মিউ ভ্যালু 1টা বৃদ্ধি পাবে, যেহেতু সবকটার অভিমুখ একই দিকে আছে। কিন্তু এক্ষেত্রে কি হবে? সুতরাং এক্ষেত্রে লব্ধি ভ্রামকটা কোন দিকে কাজ করছে? টোটাল লব্ধি ভ্রামক কাজ করছে μ1, যেটা রেজাল্ট্যান্ট ভেক্টর, টোটাল রেজাল্ট্যান্ট ভেক্টরটা কাজ করছে উপরের দিকে, যেহেতু সবকটার অভিমুখ একই দিকে আছে। কিন্তু এখানে কি হয়েছে, NF যে বন্ড আছে, NF বন্ধনে F এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে বন্ধনের ইলেকট্রন জোড়টা F পরমাণুর দিকে সরে আছে, এখানেও F পরমাণুর দিকে সরে আছে, এখানেও F পরমাণুর দিকে সরে আছে, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের যে ভ্রামক, সেই ভ্রামকটা হচ্ছে উপরের দিকে কাজ করছে। এখন এই যে তিনটি এখানে NF বন্ধন আছে, এই তিনটি NF বন্ধনের লব্ধি হচ্ছে সব নিচের দিকে কাজ করছে, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ভ্রামকটা উপরের দিকে কাজ করছে, যার ফলে এই দুটি ভেক্টর পরস্পরের বিপরীত অভিমুখে কাজ করছে।
এবং বিপরীত অভিমুখে কাজ করার জন্য পরস্পরকে কিছুটা পরিমাণ প্রশমিত করে দেবে, এবং প্রশমিত করে দেওয়ার ফলে এর যে মিউ ভ্যালু পাবো সেই মিউ ভ্যালুটা কিন্তু কমে যাবে, এবং এর লব্ধি অভিমুখ কোনটা কোন দিকে হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সেটা লব্ধির অভিমুখটা ওপরের দিকেও হতে পারে মিউ রেজাল্ট্যান্ট, বা নিচের দিকেও হতে পারে, উপরের দিকেও হতে পারে বা নিচের দিকে হতে পারে। এখন এই দুটি এফেক্ট, এই এফেক্টটা এবং এই এফেক্টটা পরস্পরের বিপরীত অভিমুখে পরস্পরকে কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে। কমিয়ে দেওয়ার জন্য এক্ষেত্রে যে মিউ ভ্যালুটা পাবো তার মিউ ভ্যালুটা পাওয়া যাবে, তার মানটা কিন্তু কম। সুতরাং NH3 এবং NH3 এর মধ্যে যদি তুলনা করতে যাই যে কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি, ডেফিনেটলি NH3 অণুর দ্বিমেরু ভ্রামকের মান বেশি পাবো, NH3 অণুর দ্বিমেরু ভ্রামকের মান কম পাওয়া যাবে। এইভাবে আমরা NH3 এবং NH3 দ্বিমেরু ভ্রামককে ব্যাখ্যা করতে পারি। এরপর চলে আসি আর একটা এক্সাম্পল নিয়ে। দ্বিমেরু ভ্রামকের প্রয়োগের যে 5 নম্বর পয়েন্ট যেটা ছিল যে জ্যামিতিক সমবায়বকে আমরা শনাক্ত করতে পারি, তার একটা এক্সাম্পল নিয়ে। যেমন ধরো ইথিন আমরা পড়েছি, ইথিন মানে CH2 ডবল বন্ড CH2, এটাকে আমরা ইথিন বলি। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। এখন 1 এবং 2 প্রত্যেকটা কার্বনে যদি একটা করে Cl গ্রুপকে আমরা প্রবেশ করাই, তাহলে Cl CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl হয়ে যাবে। 1 নম্বর এবং 2 নম্বর কার্বনে একটা করে H পরমাণুকে প্রতিস্থাপিত করে Cl গ্রুপকে প্রবেশ করানো হয়েছে, তাহলে এটার নাম হয়ে গেল 1,2 ডাইক্লোরো ইথিন, 1,2 ডাইক্লোরো ইথিন। অর্থাৎ 1 নম্বরে এবং 2 নম্বরে, 1 নম্বরে একটা Cl আছে, 2 নম্বরে একটা Cl আছে, সেই কারণে 1,2 ডাইক্লোরো ইথিন। এটা ইউপ্যাক নাম, ইউপ্যাক নাম আমরা পরে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ব। তো এখানে এই যে যৌগটা আমরা লিখেছি, এই যৌগটা দুটো জ্যামিতিক সমবায় সম্ভব, একটা সিস ফর্ম একটা ট্রান্স ফর্ম। কিভাবে লিখবো না, এই যে C ডবল বন্ড C আছে, C ডবল বন্ড C, এই কার্বনটার সাথে একটা H একটা Cl যুক্ত আছে, আবার এই কার্বনের সাথেও একটা H একটা Cl যুক্ত আছে। তাহলে এই কার্বনের দুটো হাত, এই কার্বনের আরো দুটো হাত। এখন যদি দেখা যায় যে দুটো H পরমাণু একই দিকে আছে, দুটো Cl পরমাণু একই দিকে আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনের সাপেক্ষে দুটো Cl পরমাণু একই দিকে লিখেছি, দুটো H পরমাণু একই দিকে লিখেছি, তখন এটার নাম হয়ে যাবে সিস সমবায়ব। এটাকে বলা হয় সিস সমবায়ব। আর কার্বন কার্বন দ্বিবন্ধনের সাপেক্ষে যদি দুটো Cl পরমাণুকে বিপরীত দিকে এবং দুটো H পরমাণুকে বিপরীত দিকে লিখি, তখন এটার নাম হয়ে যাবে ট্রান্স সমবায়ব। এখন কোনটা সিস কোনটা ট্রান্স, এদের যদি আমরা মিউ ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারবো কোনটা সিস সমবায়ব কোনটা ট্রান্স সমবায়ব। এক্ষেত্রে দেখো CCl যে বন্ধনটা আছে, এই বন্ধনে Cl পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে বন্ধনের ইলেকট্রন জোড়টা এখানে Cl পরমাণুর দিকে সরে থাকে। একইভাবে এই বন্ধনের ইলেকট্রন জোড়টাও Cl পরমাণুর দিকে সরে থাকে। সুতরাং এই যে দুটো বন্ধন ভ্রামক নিচের দিকে কাজ করছে, যার ফলে এদের লব্ধি ভ্রামকটা টোটালটাই নিচের দিকে কাজ করছে, এবং নিচের দিকে কাজ করার জন্য এর মিউ ভ্যালু একটা পজিটিভ রিডিং আমরা এখানে পাবো। একটা নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামকের মান এখানে পাওয়া যাবে, যেহেতু একটা নির্দিষ্ট অভিমুখে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মানটা ক্রিয়া করছে। এখানে এই যে CCl বন্ধন ভ্রামক, এখানে Cl পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় বন্ধন ভ্রামক Cl এর দিকে কাজ করছে, আর এই যে CCl বন্ধন ভ্রামক এর তড়িৎ ঋণাত্মকতা Cl এ বেশি হওয়ার জন্য বন্ধন ভ্রামকটা এই দিকে কাজ করছে, যার ফলে এই যে দুটো এফেক্ট, এই দুটো এফেক্ট পরস্পরের বিপরীত অভিমুখে কাজ করছে এবং পরস্পরকে সম্পূর্ণভাবে প্রশমিত করে, যার ফলে মিউ ভ্যালুটা এখানে শূন্য হয়। সুতরাং দুটো মলিকিউলসের ক্ষেত্রে যে ক্ষেত্রে দেখবো মিউ ভ্যালুটা শূন্য বেরিয়েছে, সেটা অবশ্যই ট্রান্স সমবায়ব হবে, আর যে ক্ষেত্রে মিউটা পজিটিভ রিডিং আসবে সেটা হচ্ছে সিস সমবায়ব হবে। সুতরাং দ্বিমেরু ভ্রামকের মান থেকে আমরা জ্যামিতিক সমবায়ব সম্পর্কে ধারণা করতে পারছি, এবং কোনটা সিস সমবায়ব এবং কোনটা ট্রান্স সমবায়ব সেটা আমরা জানতে পারছি। এইভাবে আমরা দ্বিমেরু ভ্রামকের প্রয়োগ 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল যে জ্যামিতিক সমবায়বগুলির শনাক্ত করা যেতে পারে দ্বিমেরু ভ্রামকের মান থেকে, সেটা আমরা এই উদাহরণের সাহায্যে জানতে পারলাম। এরপর নেক্সট একটা যে আসছে, যেটা বেনজিনের উপর যদি কোনো প্রতিস্থাপক দেওয়া থাকে। বেনজিনের স্ট্রাকচার আমরা জানি, এটা হলো বেনজিন। এখন এই পজিশনে একটা Cl দেওয়া আছে, এই পজিশনে একটা Cl দেওয়া আছে, দুটো Cl।
বেঞ্জিনের বিভিন্ন পজিশনে আমরা সিএল গ্রুপ বা বিভিন্ন গ্রুপকে আমরা দিতে পারি। এই পজিশনে একটা সিএল আছে, এই পজিশনে একটা সিএল দেওয়া হয়েছে, আর একটা এই পজিশনে একটা সিএল গ্রুপ দেওয়া হয়েছে, এই পজিশনে একটা সিএল গ্রুপ দেওয়া হয়েছে। এখানে এই যে দুটো সিএল পরমাণু আছে এদের অবস্থান হচ্ছে অর্থ, এটাকে আমরা বলি অর্থ ডাইক্লোরোবেনজিন। এই সিএলটার সাপেক্ষে এই সিএল এর অবস্থান হচ্ছে মেটা, এটাকে বলে মেটা ডাইক্লোরোবেনজিন। আর এই সিএল এর সাপেক্ষে এই সিএল এর অবস্থান হচ্ছে প্যারা, এটাকে বলে প্যারা ডাইক্লোরোবেনজিন। যৌগ দেয়া আছে, এই তিনটি যৌগের মধ্যে কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি হবে এবং কার কম হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। এখানে দেখো এই যে দুটো সিএল পরমাণু আছে, দুটো সিএল পরমাণুর মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল দেখি, এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এক্ষেত্রে এই যে দুটি সিএল পরমাণু আছে, দুটো সিএল পরমাণুর মধ্যে যদি অ্যাঙ্গেল ক্যালকুলেট করি তাহলে এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এই যে দুটি সিএল পরমাণু আছে এটার মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল ড্র করি তাহলে এটা দেখবো 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, এই অ্যাঙ্গেল গুলোর সাহায্যে আমরা এদের মিউ ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। এবং সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে যে মিউ রেজাল্ট্যান্ট, যে লব্ধি দ্বিমেরু ভ্রামক ইকুয়াল টু √, μ1 স্কয়ার প্লাস μ2 স্কয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা। এখানে μ1 হচ্ছে যে কোনো একটা প্রতিস্থাপকের দ্বিমেরু ভ্রামক, আর μ2 হচ্ছে যে কোনো একটা প্রতিস্থাপকের দ্বিমেরু ভ্রামক। প্রতিস্থাপক মানে এই যে গ্রুপগুলো। এবার এখানে যেহেতু দুটো গ্রুপ একই দেওয়া আছে সুতরাং μ1 = μ2 হবে। এখানে যেহেতু দুটি সিএল পরমাণু তাহলে এক্ষেত্রে আমরা μ1 আর μ2টা হচ্ছে ইকুয়াল। এখন দুটো গ্রুপ যদি আলাদা আলাদা হয়, তাহলে একটা সিএল দেওয়া আছে একটা বিআর দেওয়া আছে, তাহলে তাদের দ্বিমেরু ভ্রামকগুলো এখানে বসাতে হবে। সিএল এর দ্বিমেরু ভ্রামক কত হবে, বিআর এর দ্বিমেরু ভ্রামক কত হবে, সেগুলো μ1 μ2 করে বসাতে হবে। আর এখানে যেহেতু দুটো গ্রুপ একই দেওয়া আছে সেই কারণে μ1 = μ2। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, μ1 এর জায়গায় μ1 স্কয়ার প্লাস μ2 এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি μ1 স্কয়ার প্লাস 2 ইনটু μ1 ইনটু μ2 এর জায়গায় আমরা μ1 বসাচ্ছি ইনটু cos থিটা। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম প্রথমটা হচ্ছে 2 μ1 স্কয়ার প্লাস 2 ইনটু μ1 স্কয়ার cos থিটা, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমরা রুটের বাইরে 2 μ1 স্কয়ারটা রুটের মধ্যে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই এবং বাইরে চলে এলে 2 √2 μ1 চলে আসছে এবং ভিতরে থাকছে 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, এটা কিন্তু রুটের ভিতরে থাকছে। এখান থেকে আমরা 2 μ1 স্কয়ারটা কমন নিয়েছি, 2টা বাইরে এলে √2 হয়, μ1 স্কয়ারটা বাইরে এলে μ1 হয়, আর 1 প্লাস cos থিটা পাচ্ছি। তাহলে এবার এক্ষেত্রে যদি আমরা cos এর অ্যাঙ্গেলগুলো বসাই, যখন আমরা cos 180 ডিগ্রি বসাবো, থিটার ভ্যালু যখন 180 ডিগ্রি, এক্ষেত্রে যখন আমরা থিটা ভ্যালুটা 180 ডিগ্রি বসাচ্ছি তখন এই ভ্যালুটা -1 আসবে। তাহলে -1 আসা মানে 1 - 1 তার মানে 0 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটার ক্ষেত্রে মিউ ভ্যালুটা হচ্ছে এখানে 0 পাবো। আবার cos যখন আমরা 60 ডিগ্রি ভ্যালু বসাবো, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে এখানে যদি বসাই সেক্ষেত্রে মিউ রেজাল্ট্যান্ট ভ্যালুটা সবচেয়ে বেশি পাবো। আর cos 120 ডিগ্রি যদি অ্যাঙ্গেল বসাই, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বসালে এর তুলনায় এখানে আমরা কম রেটিং পাবো। যার ফলে যদি আমরা এদের মিউ ভ্যালুগুলো ক্যালকুলেট করি তাহলেই দেখতে পাবো কোনটার মিউ সবচেয়ে বেশি। সুতরাং এর ক্ষেত্রে মিউটা 0 পাবো, এর ক্ষেত্রে মিউ ভ্যালু সবচেয়ে বেশি হবে, তারপর এইটা হবে, তারপর এইটা। সুতরাং এর মিউ ভ্যালু সবচেয়ে বেশি, এইটা, এই ক্ষেত্রে মিউ ভ্যালু 0। সুতরাং এইভাবে আমরা মিউ ভ্যালু ক্যালকুলেট করে এদের কোনটা অধিক ধ্রুবীয় হবে বা কোনটা কম ধ্রুবীয় হবে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। প্যারাফ্রমটির ক্ষেত্রে আমরা মিউ ভ্যালু এখানে 0 পেলাম। এবং একইভাবে যদি আমরা অর্থ আইসোমারটার ক্ষেত্রে ক্যালকুলেট করি, এটা হচ্ছে অর্থফর্ম, এটা মেটাফর্ম, এটা প্যারাফর্ম, তাহলে প্যারাফর্মটির ক্ষেত্রে আমরা মিউ ভ্যালু 0 পেলাম। অর্থফর্মটার ক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি এবং সেক্ষেত্রে আমরা এখানে বসাতে হবে cos 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে যেটা অর্থফর্মের ক্ষেত্রে যদি আমরা বের করি যে cos, তাহলে 60 ডিগ্রি বের করতে হবে, cos 60 ডিগ্রি, এবং cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে একইভাবে যদি আমরা অর্থফর্মটা বের করি সেক্ষেত্রে মিউ রেজাল্ট্যান্ট যেটা বেরোবে √2 μ1 ইনটু 1 প্লাস এই যে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। সুতরাং এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে √2 μ1 ইনটু এটা আসছে
√3/√2, তাহলে √2 কেটে গিয়ে এখান থেকে আমরা পেয়ে গেলাম √3 μ1। এটা হলো অর্থটার জন্য। তাহলে অর্থটার জন্য আমরা এটা ক্যালকুলেট করতে পারলাম। এবং একইভাবে যদি আমরা মেটা ফর্মটা ক্যালকুলেট করি তাহলে এক্ষেত্রে পাওয়া যাবে মেটা ফর্মটার ক্ষেত্রে μr ইকুয়াল টু √2 μ1 ইন্টু 1 মাইনাস 1/2। কারণ cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস 1/2। সুতরাং এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে √2 μ1 ইন্টু এটা 1/√2 পাওয়া যাবে, বিয়োগ করলে 1/2 হচ্ছে, রুটের ভেতর √2 কেটে গেল, তাহলে এক্ষেত্রে μ1 পেলাম। সুতরাং অর্থ ফর্মটার ক্ষেত্রে মিউ ভ্যালু √3 μ1, মেটা ফর্মটার ক্ষেত্রে শুধু μ1, আর এক্ষেত্রে 0। যার ফলে এই রিডিং গুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা অর্থ ফর্মে সবচেয়ে বেশি, তারপর মেটা ফর্ম, তারপর হচ্ছে প্যারা ফর্ম। সুতরাং এইভাবে আমরা বিভিন্ন ডাইক্লোরোবেনজিন যেগুলো আছে, ডাইক্লোরোবেনজিন গুলো আমরা দ্বিমেরু ভ্রামকের মান ক্যালকুলেট করতে পারি। আজকে আমার ক্লাসে এইটুকুই আলোচনা করা থাকলো যে ধ্রুবীয় এবং অধ্রুবীয় বন্ধন এবং তার সঙ্গে বিভিন্ন অণুর দ্বিমেরু ভ্রামক সম্পর্কে আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ধন সম্পর্কে পড়ব। ওকে।